আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজুদুল ইসলাম। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সিবিএলএম 8। এই 8-এর যে টাইটেল সেটা হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন। যারা আমরা সিবিটিএ লেভেল 4 করতে চাই, ট্রেনিং ট্রেনার প্লাস অ্যাসেসর পার্ট, তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি সিবিএলএম। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের এই যে এখানে যে নলেজ আছে বা স্কিল আছে এটাকে কতটা সহজ করে উপস্থাপন করা যায়। এক্ষেত্রে আমি দুইটা ভাষা ব্যবহার করব, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। বাংলাটা বোঝার ক্ষেত্রে আমাদের সহজ করে দেবে, আর ইংরেজিটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মানে অ্যাসেসমেন্টের দিন রাইট ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। তো আমাদের এই কাজটাকে আল্লাহ সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আমাদের এই পুরো বিষয়টা আমরা সাধারণত চেষ্টা করেছি, যারা দেখা গেল সময়ের চাপে পুরো বই ওইরকম ভাবে সময় দিতে পারেন না, বা ঘরের মা বোনেরা যারা হচ্ছে সারাদিন ব্যস্ত থাকেন ঘর সংসারের কাজে, রাতে একটু দেখা গেল ছোট করে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা দেখা গেল আধা ঘন্টা বা 1 ঘন্টা করে ভিডিওটা দেখলেন। তাহলে দেখা গেল ফাইনালি যখন তারা একেবারে ডিটারমাইন্ড হবেন, তখন দেখা গেল অনেক টার্ম এবং অনেক বিষয়গুলো তাদের কাছে আর অপরিচিত মনে হবে না, বরং তাদের কাছে এই সব বিষয়গুলো অনেকটা পরিচিত মনে হবে। তখন তাদের প্রিপারেশনটা আর একটু সহজ হবে। আমি আমার লেভেল বেস চেষ্টা করেছি জিনিসটাকে সহজ করে উপস্থাপন করার জন্য। তারপরও যদি কোথাও কোনো ভুল থেকে থাকে আপনারা আমাকে কমেন্টস বক্সে শুধরে দিবেন। পাশাপাশি আপনাদেরই একজন মানুষ, আপনাদেরই সন্তান হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা এই ভিডিওটাকে আপনার হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। যারা হচ্ছে টিবেটকে ভালোবাসে, টিবেটকে নিয়ে চিন্তা করে, এইসব মানুষের কাছে চলে যাক আমাদের এই জ্ঞান। এটাই আমার প্রত্যাশা। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, সৈয়দগুলো হাসানাত দ্বারা পূর্ণ করে দেখ। এখানে ছোট্ট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ যোগাযোগ করতে চান আমার ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন। রব্বি জিদনিল মা বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারিকুলাম। কারিকুলাম হচ্ছে একটা ডকুমেন্ট যেটা একটা ইমপ্লিমেন্টেশন গাইড হিসেবে কাজ করে। কোনো কোর্স বা মডিউল অফ দ্য স্টাডি ইমপ্লিমেন্টেশন, কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে, হ্যাঁ, সেইটাই হচ্ছে আমাদের এই কারিকুলাম, পাঠ্য পাঠ্যক্রম যাকে বলি। সেটা আমাকে বলে দেয় যে আপনি কিভাবে কোনটার পরে কোনটা কারিকুলাম আমাকে সেটা ডিসক্রাইব করে। এখন বলছে কারিকুলাম আইডেন্টিফাইজ দ্য লার্নিং আউটকাম। এটা আপনাকে লার্নিং আউটকাম আইডেন্টিফাই করে। স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোর কম্পিটেন্সি, এটা স্ট্যান্ডার্ড এবং কোর কম্পিটেন্সিকেও আইডেন্টিফাই করে। এবং স্টুডেন্টকে স্টুডেন্ট মাস্ট ডেমনস্ট্রেট বিফোর অ্যাডভান্সিং দ্য নেক্সট লেভেল। আপনি পরের ধাপে যাওয়ার আগে কোন বিষয়গুলো আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে, কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেটা একেবারে কারিকুলাম বলে দেয়। যেমন আপনার থ্রিতে যা আছে, আপনি থ্রিতে শেষ না করে তো ফোরে উঠতে পারবেন না, মানে ফোরের থ্রি সমস্ত কিছু শেষ করে তারপর ফোরে উঠতে হবে। A curriculum refers to define and prescribe course of a study which student must fulfill in order to pass a certain level of education. একটা এডুকেশনে একটা কারিকুলামে একটা স্টুডেন্টকে কিছু ম্যান্ডেটরি বা এসেনশিয়াল কিছু জিনিস থাকে যেগুলো তাকে ফুলফিল করতে হয়। কারণ হচ্ছে সে যদি ওই সার্টেন লেভেলটা, এডুকেশনের সার্টেন লেভেলটা পাস করতে চায় বা উত্তীর্ণ হতে চায়, তাহলে তাকে ওই জিনিসগুলো শেষ করতে হবে। এখন why do we need কারিকুলাম ডকুমেন্ট? আমাদের কারিকুলাম ডকুমেন্ট কেন দরকার? একজন শিক্ষক কিভাবে তার টিচিংটা শিখাবেন বা কিভাবে টিচিংটা দিবেন, সেইটা বলে দেয় হচ্ছে আমাদের কারিকুলাম ডকুমেন্ট। তা বলছে কি, কারিকুলাম ডকুমেন্ট ইজ ইউজ টু এক্সপ্লেইন হাউ লেসন টু বি টট বাই টিচার। একজন টিচার কিভাবে লেসন দিবেন সেটা এক্সপ্লেইন করে হচ্ছে আমার কারিকুলাম ডকুমেন্টে। এ কারিকুলাম ডকুমেন্ট ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন গাইড। আমি আগেও বলেছি এটা একটা ইমপ্লিমেন্টেশন গাইড ফর ইউনিট অফ কম্পিটেন্সি অথবা কোর্সের অথবা মডিউল অফ দ্য স্টাডি। তাহলে আমরা বলবো প্রথমে সিএস আছে, সিএস থেকে আসে হচ্ছে সিবিসি বা কারিকুলাম ডকুমেন্ট, আর হচ্ছে সিবিসি থেকে দেখা গেল হচ্ছে আমার আছে হচ্ছে
সিবিএলএম। এখন আমরা সবাই জানি যে বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি কথা হয়, সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়, আমি মাঝে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আপনাদের যদি, আমি চেষ্টা করেছি আমাদের যে অ্যাসেসমেন্টে যে প্রশ্নগুলো হয় সেগুলোর জন্য খুব বেশি সময় পাওয়া যায় না, ধরি 3 মিনিট করে সময় পাওয়া যায়। তো এই 3 মিনিটের মধ্যে আবার দেখা গেল যে আমার 30 সেকেন্ডের মতো চলে যায় হচ্ছে প্রশ্ন বুঝতে বা আন্ডারস্ট্যান্ডিং একটা সময় চলে যায়। তো ছোট্ট করে জিনিসটা উপস্থাপন করার জন্য, কেউ যদি মনে করেন আরো ব্রডার ভাবে জানবেন, তার জন্য আমি প্রত্যেকটা স্লাইডে আমি কিন্তু আপনার বলে দিয়েছি যে কোন সিবিএলএম এর কত নম্বর পেজে এই জিনিসটা বলা আছে। যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে সেখান থেকে আপনারা এটা করে নিতে, মানে আরো দেখে নিতে পারবেন, বা ইন্টারনেট তো আছে, ইউটিউব আছে, আরো জানতে পারবেন। এটা হচ্ছে শর্ট করে যারা প্রিপারেশন নিতে চায় তাদের জন্য। তাহলে বলছে দক্ষতার মান লিখিত, মানে আমাদের এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা রিটেন ডকুমেন্ট, ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন, এবং বলছে কি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড, মানে ইন্ডাস্ট্রি বলে দিছে তোমার স্পেসিফিকেশনটা কি হবে ওই অকুপেশনের জন্য অব দ্য কম্পিটেন্সি, মানে সক্ষমতা কি হবে। দ্যাট ডিসক্রাইব দ্য নলেজ স্কিল অ্যাটিটিউড, এটা আমাদের বর্ণনা করে নলেজ স্কিল অ্যাটিটিউড কিসের জন্য, টু পারফর্ম ইন দ্য পার্টিকুলার অকুপেশন, ওই অকুপেশনে পারফর্ম করার জন্য যে নলেজ স্কিল অ্যাটিটিউড লাগবে, সেই নলেজ স্কিল অ্যাটিটিউডের ডিসক্রাইব করে হচ্ছে আমার এই সিএস। এটা নির্ধারণ করে দিয়েছে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন, ইন্ডাস্ট্রি পিপল নির্ধারণ করে দিয়ে দিয়েছে। আর সর্বোপরি এটা একটা রিটেন ডকুমেন্ট। তাহলে বলতে পারি দক্ষতার মান লিখিত শিল্প নির্ধারিত দক্ষতার স্পেসিফিকেশন, যা একটি নির্দিষ্ট পেশায় সম্পাদন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা মনোভাবকে বর্ণনা করে। তাহলে ইউনিট অফ কম্পিটেন্সি, যে ইউনিট অফ কম্পিটেন্সি কি বলতেছি, ইউনিট অফ কম্পিটেন্সি ডিসক্রাইব দ্য স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড বাই এ পার্সন টু ওয়ার্ক ইফেক্টিভলি ইন দেয়ার ইন্ডাস্ট্রি এরিয়া। তার ইন্ডাস্ট্রি এরিয়ায় একজন মানুষকে যখন মানে কাজ করতে হবে ইফেক্টিভলি, তখন তার কিছু নলেজ দরকার, স্কিল দরকার, যেটা ডিসক্রাইব করে হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। এখন ইউনিট অফ কম্পিটেন্সিতে মানে কতগুলো আছে ইউনিট আছে, এখানে হচ্ছে 8টা। 8টা কি কি আছে, ইউনিট কোড এন্ড ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এখন টিবেটে যারা কাজ করে তাদের জন্য এগুলো বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন, আমরা দিন শেষে খুব ভালো একটা মানে প্রিপারেশন হয়ে যাবে এই বিষয়গুলো। আমি এগুলো প্রত্যেকটাকে ছোট্ট ছোট্ট করে আরো আমি ভেঙে ভেঙে আপনাদের সামনে তুলে ধরবো। তো ইউনিট অফ কম্পিটেন্সি বেশ কয়েকটি উপাদান নিয়ে গঠিত, যা ব্যক্তির সক্ষমতাকে মূল্যায়নের জন্য একটি বিস্তৃত কাঠামো নিশ্চিত করে। তাহলে আমি পেলাম কয়টা, 8টা। এখন এই 8টার হচ্ছে আমি ব্যাখ্যায় যাব। তো ইউনিট অফ কম্পিটেন্স হচ্ছে বিভিন্ন কাজের ভূমিকা এবং শিল্প কারখানাতে কাজের প্রয়োজনীয়তা, দক্ষতা, জ্ঞান নির্ধারণ, শিক্ষা ও মূল্যায়নের জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদান করে। প্রতিটি উপাদানের বিস্তৃত বিবরণ দ্বারা ব্যক্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য একটি কাঠামোগত স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম ইউনিট অফ কম্পিটেন্সি বিভিন্ন কাজের ভূমিকা এবং শিল্প কারখানাতে কাজের প্রয়োজনীয় দক্ষতা নির্ধারণ এবং শিক্ষা ও মূল্যায়নের জন্য বিস্তৃত কাঠামো প্রদান করে। বলছে যে প্রথমে যেটা আছে ইউনিট অফ কম্পিটেন্সি, সেটা হচ্ছে ইউনিট কোড। প্রত্যেকটা সিবিএলএম, আমাদের ধরেন 12টা সিবিএলএম আছে, এর প্রত্যেকটার কিন্তু এক একটা নির্দিষ্ট কোড আছে। হ্যাঁ, আমি যেটা যে তাই আপনি বলেন না কেন, যে সিবিএলএমটা বলেন তার একটা ইন্ডিভিজুয়াল কোড আছে। এখন কি বলছে, দ্য ইউনিট কোড ইজ ইন্ডিভিজুয়াল কোড। দেখেন আমারও কিন্তু ইন্ডিভিজুয়াল কোড আছে, আপনারও ইন্ডিভিজুয়াল কোড আছে। এখন আসতে পারেন আমার কি ইন্ডিভিজুয়াল কোড, আপনার এনআইডি নাম্বার আর আমার এনআইডি নাম্বার কি এক নাকি? তাহলে বলতে গেলে যে এটা তো আমার একটা কোড, ইন্ডিভিজুয়াল কোড, তাই ইউনিক কোড না, এটার সাথে কারোর সাথে তো মিলবে না। যেমন জেলখানে কয়েদিদের নাম্বার আছে না, হ্যাঁ, তো ওই রকম। তো এখন বলছি ইউনিট কোড ইজ ইন্ডিভিজুয়াল কোড দ্যাট হ্যাজ বিন অ্যালোটেড টু ইচ ইউনিট অফ স্টাডি। প্রত্যেকটা ইউনিট অফ স্টাডির জন্য একটা ইন্ডিভিজুয়াল কোড থাকে। দিস কোড হেল্পস ইন ইজি
reference and categorization within training and qualification framework. এই qualification framework এ দেখা গেল categorization করতে ইজি রেফারেন্সের জন্য এটা আমাকে হেল্প করে। আর ইউনিট টাইটেল কি, প্রত্যেকটার যে একটা নাম আছে সেটাই তো টাইটেল, তাই না? আমরা শুরুতে এটা টাইটেল বলে নিয়েছি না, যে সিবিএলএম এ 8 এর টাইটেল কি, এরকম। তাহলে ইউনিট টাইটেল হচ্ছে কি, describe a major work function perform in the occupation। এই ইউনিট টাইটেলটা পড়লেই দেখলেই বোঝা যায় যে এখানে মেজর ওয়ার্ক ফাংশনটা কি, এই পারফর্ম দ্য অকুপেশন, এই অকুপেশনে কোন মেজর ফাংশনটা করতে হবে। এ কনসাইজ অ্যান্ড ডিসক্রিপটিভ নেম ইজ ক্লিয়ারলি ইন্ডিকেট স্কোপ অ্যান্ড ফোকাস অফ দ্য ইউনিট। এটা এমনভাবে নামটা তৈরি করা হয় যেটা দেখার সাথে সাথে এটার স্কোপ এবং ফোকাস অফ দ্য ইউনিট এইটা একেবারে বোঝা যায়, কনসাইজ। হ্যাঁ, এখন ইউনিট অফ কোড টাইটেলে বলছে কি, যে ইউনিট কোড হলো এটা প্রতিটি ইউনিট বা কম্পিটেন্সির জন্য নির্দিষ্ট একটা আলফা নিউমেরিক সংকেত। এই কোড প্রশিক্ষণ এবং যোগ্যতার কাঠামোর মধ্যে সহজ রেফারেন্স এবং শ্রেণী বিভাগে সহায়তা করে। তাহলে ইউনিট শিরোনাম কি? ইউনিট শিরোনাম হলো একটি সংক্ষিপ্ত বর্ণনামূলক নাম যা স্পষ্টভাবে ইউনিটের ব্যাপ্তি এবং ফোকাসকে নির্দেশ করে। ধরেন ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটা দেখলে কি আপনি বুঝতে পারছেন এখানে কি সিএস তৈরি করা শিখাবে, মানে সিবিসি তৈরি করা শিখাবেন না। এটা বলতে বোঝাচ্ছে আপনাকে, এই যে ইউনিট টাইটেলটা আমাকে কি বলতেছে যে আপনি বাংলাদেশে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, ওয়ার্ক মানে বাংলাদেশের টিবেট সেক্টরে ওয়ার্ক ইফেক্টিভলি করতে গেলে যে যে জিনিসগুলো জানা দরকার সেইগুলো এখানে আপনি সব পাবেন। দ্বিতীয় নাম্বার ধরেন প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন সিবিটিএ এনভায়রনমেন্ট। তারপর 3 নম্বরে হচ্ছে ওয়াশ নিয়ে কথা বলছে, এগুলো আমরা সিএস আমার এখন আপনি যদি 8 নিয়ে 8 নাম্বার যেমন অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাসেসমেন্ট, এখানে কি আমি বলবো যে ওয়াশ নিয়ে কথা বলছে বা সেফটি নিয়ে কথা বলছে না, কারণ এটা ইউনিট টাইটেল সেটা বলে না। তাহলে এখন দেখেন এই যে 3 নাম্বার সিবিএলএম বা অ্যাপ্লাই ওএসএইচ প্র্যাকটিস ইন সিবিটিএ, তাহলে এর ইউনিট কোড কত? TVTEN V403A1। আর আমার 8 নম্বরটা কত? TVTDAL 403A1। তাহলে এটার সাথে কি এটা মিলল না? তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকেরই ইউনিট কোড ইউনিক, কারোর সাথে কারো ইউনিট কোডে মিলবে না। এখন এরা সবাই হচ্ছে এনটিভিএফ লেভেল 4 এর সিবিএলএম। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখা গেল 12টা আছে। হ্যাঁ, এখন এর আবার হচ্ছে নমিনাল আওয়ার আছে, এটা আগে বলতেছি এই কারণে একটু পরে লাগবে। এখন এইটা আপনাকে 20 ঘন্টায় আপনাকে শেষ করতে হবে, তাই না? এটার জন্য 20 ঘন্টা বরাদ্দ, এটার জন্য মানে এটার জন্য 40 ঘন্টা বরাদ্দ, সরি মাফ করবেন, এটার জন্য 20 ঘন্টা বরাদ্দ। আজকে যেটা আমরা পড়বো সেটার জন্য হচ্ছে 20 ঘন্টা বরাদ্দ। তারপরে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটির জন্য 15 ঘন্টা বরাদ্দ। হ্যাঁ, তো নমিনাল আওয়ার তো বলে ফেললাম যে estimated amount of time required for a learner to achieve the outcome of the unit, the total number of the hours involved in the course delivery। নমিনাল আওয়ার হচ্ছে একজন শিক্ষার্থী কোনো একটি ইউনিটের ফলাফল নির্ধারণের জন্য প্রয়োজনীয় সময়। এই সময় অনুমানের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে, সাধারণত কোর্সের সময়সূচি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বরাদ্দের জন্য একটি নির্দেশিকা হিসাবে কাজ করে। শিক্ষার্থী কোনো ইউনিটের ফলাফল নির্ণয়ের জন্য যে প্রয়োজনীয় সময়, সেটাই হচ্ছে নমিনাল আওয়ার। এখন ইউনিট ডিসক্রিপ্টর কি বলছে, যে ইউনিট ডিসক্রিপ্টর প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ দ্য ইউনিট কন্টেন্ট অ্যান্ড পারপাস। এটা ইউনিট ডিসক্রিপ্টর আমাকে একটা ওভারভিউ দেয় অফ দ্য ইউনিট কন্টেন্ট অ্যান্ড পারপাস। এটা কি কি কন্টেন্ট করছে, কি কি আছে, কোন কোন উপাদানগুলো আছে এবং এর উদ্দেশ্যটা কি। তো বলছে কম্পিটেন্সি অ্যান্ড স্কিল এরিয়া ইজ অ্যাড্রেস, কোন কম্পিটেন্সি কোন সক্ষমতা এবং স্কিল দক্ষতা অ্যাড্রেস করা হয়েছে সেটাও বলছে। ইট গিভস এ শর্ট সামারি, এটা শর্ট সামারি অফ দ্য স্কোপ অফ লেভেল অফ পারফরমেন্স রিকোয়ার্ড, শর্ট সামারি দেয় স্কোপ এবং লেভেল অফ পারফরমেন্স রিকোয়ার্ড, এটাও বলে। দ্য ডিসক্রিপ্টর হেল্পস লার্নার দ্য এডুকেটর আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ইউনিট, এটার আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ এবং সিগনিফিকেন্ট গুরুত্ব বোঝাতে সাহায্য করে। তাহলে বলছে ইউনিট ডিসক্রিপ্টর হলো কোন একটি ইউনিটের সামগ্রিক উদ্দেশ্য এবং ওভারভিউ প্রদান করে। ইউনিট ডিসক্রিপ্টর শিক্ষার্থী এবং প্রশিক্ষকগণের ইউনিটের ব্যাপ্তি এবং গুরুত্ব বোঝাতে সাহায্য করে। তাহলে এখন হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি।
এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে বলছে এলিমেন্টস আর অলওয়েজ ডিসক্রাইবড অ্যাকশন, এলিমেন্টটা সবসময় অ্যাকশন ভার্বে ডিসক্রাইব করবেন। এখন এলিমেন্টস অফ দ্য কম্পিটেন্সি আর এসেনশিয়াল আউটকাম, এটা হচ্ছে এসেনশিয়াল আউটকাম দ্যাট ডিফাইন what a learner must be able to do, demonstrate competencies in the unit. ওইখানে একজন লার্নারকে কি ডেমনস্ট্রেট করতে হবে বা কি কম্পিটেন্স মানে কম্পিটেন্সিগুলো জানতে হবে সেইটা একেবারে এসেনশিয়াল আউটকাম হিসাবে তুলে ধরে। এখন বলছে এলিমেন্ট অফ কম্পিটেন্স ইজ সিম্পলি এলিমেন্ট আর অল দ্য টাস্ক রিকোয়ার্ড টু পারফর্ম মেজর ফাংশন ডিসক্রাইব ইন দ্য ইউনিট। এটা মেজর ফাংশন, ওই ইউনিটের মেজর ফাংশনটা ডিসক্রাইব করে। এবং বলছে কি এলিমেন্ট আর অলওয়েজ ডিসক্রাইব এজ অ্যাকশন ফ্রম an essential outcome আর element must have different name from the unit title, এই কথাটাই বলছে। কম্পিটেন্সির এলিমেন্ট বা উপাদান হলো প্রয়োজনীয় ফলাফল যা একজন শিক্ষার্থীকে ইউনিটের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম করে তোলে। একটি এলিমেন্টের একটি স্বতন্ত্র কার্যকলাপ যা কার্যকলাপ সমূহের মধ্যে নির্দিষ্ট সেটকে বর্ণনা করার মাধ্যমে সামগ্রিক কম্পিটেন্সিতে অবদান রাখে। এগুলো কোনো ইউনিটকে পরিচালনাযোগ্য অংশে বিভক্ত করে, এছাড়া শিক্ষা এবং মূল্যায়ন প্রক্রিয়াকে নির্দেশিত করে। আমি একটা সিএস খুলে সমস্ত সিএস এর এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের আরো সহজ হবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া কি? পারফরমেন্স ক্রাইটেরিয়া ইজ দ্য এক্সপ্রেশন অফ হোয়াট ইজ টু বি মেজার্ড অ্যান্ড হোয়াই। এটা এক্সপ্রেস করে কি পরিমাপ করা হবে এবং কেন পরিমাপ করা হবে। মানে হাউ সাকসেস ইজ ডিফাইন, কিভাবে আসলে সাকসেসটাকে ডিফাইন করা হবে। হোয়াট ইজ লিস্ট অফ দ্য ক্রাইটেরিয়া বাই হুইচ অ্যাচিভমেন্ট অফ দ্য লার্নিং আউটকাম উইল বি জাজ। আর বলছে কি সাথে সাথে বলছে পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্সার দ্য কোশ্চেন হাউ ডু উই নো দ্যাট দ্য টাস্ক হ্যাজ বিন পারফর্ম টু দ্য স্ট্যান্ডার্ড রিকোয়ার। এবং বলছে পারফরমেন্স ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পারফরমেন্স। আবার যদি বলি হোয়াট উই উড expect to see know the result from the tasks being performed. Performance criteria have to be accessible and it must be possible to have evidence that is outcome has occurred. বলছে পারফরমেন্স ক্রাইটেরিয়া প্রতিটি উপাদানের জন্য দক্ষতা প্রদর্শনের প্রয়োজনীয় মান নির্দেশ করে। আপনি যে কাজটা পারছেন সেই পারফরমেন্সটা আমি কিভাবে মেজার করব সেইটা বলে দেয় পারফরমেন্স ক্রাইটেরিয়া, যে এইটা যদি পারে তাহলে বুঝবেন সে মানটা বলে দেয়, তাহলে আপনি এই কাজটা পারেন। তারা পর্যবেক্ষণ যোগ্য এবং পরিমাপ যোগ্য আচরণ, এরা এই পারফরমেন্স ক্রাইটেরিয়া এই যে বিষয়গুলো দেবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ দেখা যায় যেন, হ্যাঁ, এবং মেজার করা যায়, হ্যাঁ, এবং ক্রিয়াকলাপগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে যা উপাদানের সফল অর্জন নির্দেশ করে। আপনি যে এই এলিমেন্টসটা বুঝতে পারছেন সেটা মানে ইন্ডিকেট করে। পারফরমেন্স মানদণ্ড শেখানো মূল্যায়নের জন্য পরিষ্কার বেঞ্চমার্ক, এটা একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। এখন পারফরমেন্স ক্রাইটেরিয়া প্রতিটি উপাদানের জন্য দক্ষতা প্রদর্শনের প্রয়োজনীয় মান নির্দেশ করে। পারফরমেন্স ক্রাইটেরিয়া পর্যবেক্ষণযোগ্য পরিমাপযোগ্য আচরণ ক্রিয়াকলাপগুলো বিস্তৃত বর্ণনা করে, হ্যাঁ, এটা তো একটু আগে বললাম। এখন রেঞ্জ স্টেটমেন্ট কি? বলছে যে the range statement is contextualize the performance criteria by specifying the range of condition and the context in which competency must be demonstrated. রেঞ্জ স্টেটমেন্টটা কেমন? বললো আপনাকে পারফরমেন্স ক্রাইটেরিয়ায় মানে বলা আছে যে ধরেন আপনি ডিভাইস অ্যাড করতে হবে, কম্পিউটারের সাথে কিছু ডিভাইস অ্যাড করতে হবে। এখন ডিভাইস তো হাজার হাজার ডিভাইস আছে, এখানে কোন ডিভাইস আপনি অ্যাড করবেন, কতগুলাকে আপনি বলবেন আসলে পর্যাপ্ত। তাহলে আমরা রেঞ্জ অফ স্টেটমেন্টে গিয়ে বললাম কি রেঞ্জ এবং স্টেটমেন্টে গিয়ে মানে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ অফ স্টেটমেন্টে গিয়ে আমি বললাম কি আমার যে রেঞ্জ ভেরিয়েবল আছে ভেরিয়েবলটা দেখলাম কি ডিভাইস, তাহলে এর রেঞ্জ কত? সেখানে বললো যে প্রিন্টার আর মডেম। তার মানে বুঝতে পারা গেল যে আমি যদি মডেম এবং প্রিন্টার অ্যাড করতে পারি তাহলে ডিভাইস অ্যাড করতে পারছি কম্পিউটার সাথে, সেটা নিশ্চিত। আমার আর বাইরে ধরেন আরো অনেক কিছু আছে, হয়তো টিভি অ্যাড করা, প্রজেক্টর অ্যাড করা, এগুলো আমার না জানলেও চলবে, কারণ আমার রেঞ্জ অফ ভেরিয়েবলের যে রেঞ্জটা সেটা বলে দিয়েছে, দুইটা ডিভাইসের কথা উল্লেখ করে দিয়েছে।
বলছে রেঞ্জ স্টেটমেন্ট প্রতিটি পারফরমেন্স মানদণ্ডকে প্রাসঙ্গিক করে, দক্ষতা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় শর্ত এবং প্রসঙ্গের পরিসর নির্দেশ করে, রূপরেখা দেয়। এটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা বিভিন্ন বাস্তব জীবনের পরিস্থিতিতে তাদের দক্ষতা ও জ্ঞান প্রয়োগ করতে সক্ষম। এখন এভিডেন্স গাইড নিয়ে কথা বলছি। এখন এভিডেন্স গাইড নিয়ে যে কথাগুলো বলছে, এভিডেন্স গাইডস প্রোভাইড ইনফরমেশন অন দ্য টাইপস অফ এভিডেন্স দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাসেস কম্পিটেন্সি। এভিডেন্স গাইডে মাধ্যমে আপনার মানে কি বলবো, প্রোভাইড ইনফরমেশন, কিছু ইনফরমেশন তথ্য প্রদান করে অন দ্য টাইপ অফ এভিডেন্স, বিভিন্ন টাইপের এভিডেন্সের উপর যা ব্যবহৃত হয় কম্পিটেন্সি অ্যাসেস করার জন্য। এটা গাইডেন্স অন মেথড অফ অ্যাসেসমেন্ট, হ্যাঁ, ইট ইনক্লুডস, এর মধ্যে মেথড অফ অ্যাসেসমেন্ট থাকে এভিডেন্স গাইডের মধ্যে। অনেকে জিজ্ঞেস করে যে মেথড অফ অ্যাসেসমেন্ট কোথায় থাকে, তাহলে এভিডেন্স গাইডের মধ্যে আউটলাইন দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ এভিডেন্স রিকোয়ার্ড, এটা আপনাকে গাইড করে, যে আউটলাইন দেয় যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এভিডেন্স রিকোয়ার। এখন আসেন, এটা নিয়ে আমরা আরো পরে বিস্তারিত ভেঙে ভেঙে সবকিছু বলবো। এভিডেন্স গাইড কি তথ্য সরবরাহ করে যা দক্ষতা মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি মূল্যায়নের পদ্ধতিগুলোর উপর নির্দেশিকা অন্তর্ভুক্ত করে, যেমন সরাসরি পর্যবেক্ষণ, কাজের নমুনা, সিমুলেশন বা পোর্টফোলিও। নির্দেশিকা প্রয়োজনীয় প্রমাণের গুণগত পরিমাণগত রূপরেখা নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে মূল্যায়ন সামঞ্জস্যপূর্ণ, ফেয়ার এবং রিলায়েবল। আমরা এভিডেন্স গাইড নিয়ে একটা স্লাইড পরে আবার ডিটেলস বলতেছি। অ্যান অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, একটি অনুমোদনকারী সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা। এখন অ্যাক্রিডিটেশন মনে করেন এনএসডিএ বলছে কি, বলছে যে আপনার এই কাগজপত্রগুলা প্রদর্শন করতে হবে দক্ষতা প্রদর্শনের জন্য, দক্ষতা কাগজ প্রদর্শন করতে হবে। ইউনিট অফ কম্পিটেন্সের যে প্রয়োজনীয় সেই মান বা শর্তাবলীকে অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট বলে, বিশদভাবে বর্ণনা করা হয়। যেমন আমি যদি এখন কোথাও প্রজেক্ট পেতে চাই স্কিল ডেভেলপমেন্ট, তাহলে এনএসডি এর অ্যাক্রিডিটেশন লাগবে না, তো এটাও অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। তারপর দেখা গেল যে আমার ভ্যাট ট্যাক্সের কাগজ লাগতে পারে, তারপর হচ্ছে আমার বিভিন্ন সক্ষমতার যে কাগজ, সেটা ওই যে আমার যে অনুমোদনকারী সংস্থা এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেটা বলে দিবে যে কি কি লাগবে। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট ডিটেইল the standard and condition that unit of competency must be meet to formally recognized by accrediting body or regulatory authority. রেগুলেটরি অথরিটি নির্দেশ করে দেয় কোন কোন ডকুমেন্টগুলো আমার দরকার, হ্যাঁ, মাস্ট মিট করতে হবে সেগুলো। এখন আমরা বললাম যে এভিডেন্স গাইডটা নিয়ে আমরা কথা বলবো। এইখানে আমরা এভিডেন্স গাইড নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের খুব চমৎকার একটা প্রিপারেশন হবে। তাহলে এভিডেন্স গাইড নিয়ে আমরা যে কথা বলি, তাহলে বলছে যে এভিডেন্স গাইড ইজ ম্যান্ডেটরি, আপনাকে এভিডেন্স গাইডটা ম্যান্ডেটরি। The purpose of the evidence guide is to guide the assessor to collect the evidence. A evidence guide assessor के guide करे collection of the evidence के collection से guide करे। Evidence guide must relate directly to the elements of performance criteria and range of variable. এখন কি বলছেন? What is the evidence guide? Evidence guide is the part of competency standard which serve as a guide assessment of a unit of competence in the workplace or a training environment. A guide also outline the quality and quantity of the evidence required, ensure that assessment is consistent, fair and reliable. এখন এভিডেন্স গাইডে হচ্ছে আমার 7টা সেকশন, এই 7 সেকশন আছে। একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, রিকোয়ার্ড অ্যাটিটিউড, রিসোর্স ইমপ্লিকেশন, মেথড অফ অ্যাসেসমেন্ট, কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কি? কোর রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ পারফরমেন্স ইন এ জব রোল। আপনার এখন কোর রিকোয়ারমেন্ট যা লাগবেই, যেটা আপনি জানা দরকারি, এটা না জানলেই হবে না। tells the assessor what evidence is essential for the successful performance. একটা সাকসেসফুল পারফরমেন্সের জন্য যে এসেনশিয়াল যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের এই যে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি। ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সিতে 3টা জিনিস আছে। প্রোডাক্ট এভিডেন্স, যে কমপ্লিট ওয়ার্কপ্লেস বা সার্ভিস টু স্পেসিফিকেশন, ওয়ার্কপ্লেস ছাড়া তো হবে না, তাই না? নলেজ এভিডেন্স, থিংস মাস্ট বি নো, সেটাকে নলেজ এভিডেন্স বলতেছি। আর প্রসেস এভিডেন্স বলতেছি কমপ্লাইজ উইথ ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর, কমপ্লাইজ উইথ
ওএসএস, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ প্র্যাকটিস, এই তিনটা। এখন ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি একটা উদাহরণ বলি। সেট আপ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আপনাকে এই টুলস এবং ইকুইপমেন্ট সেট আপটা করতে জানতে হবে। হ্যান্ডেল টুলস, মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট। আপনাকে এই টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যদি আপনি চালাইতে না জানেন, হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কি কাজ হবে? আইডেন্টিফাই সলভ দ্য ফল্ট অফ দ্য প্রবলেম, ফল্টস অ্যান্ড প্রবলেম। আপনাকে কোথাও যদি প্রবলেম হয় সেগুলো তো আপনাকে সলভ করতে হবে, ফল্ট এবং প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? কমিউনিকেট উইথ আদার টু ইনশিওর সেফ অ্যান্ড ইফেক্টিভ অপারেশন। অন্যদের সাথেও আপনাকে সেফ অ্যান্ড ইফেক্টিভ অপারেশনের জন্য কমিউনিকেশনটা ইনশিওর করতে হবে। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ কম্পিটেন্সি। যেমন দেখেন, আপনি স্টেটেড ওএইচএস, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড সেফ অপারেশন প্রসিডিউর, এটা জানতে হবে। ফলোড সেফটি সাইন অ্যান্ড সিম্বল। আপনি সেফটি সাইন এবং সিম্বল ফলো করলেন না। ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আপনি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করলেন না, তাহলে হচ্ছে আপনি কম্পিটেন্ট হবেন না, কারণ ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি আপনি ফুলফিল করেন নাই। মেনটেন ওয়ার্ক প্লেস ক্লিয়ার অ্যান্ড টাইডি, অ্যাসেসড অ্যান্ড কন্ট্রোলড হ্যাজার্ড, ফলো এমার্জেন্সি প্রসিডিউর, ফলো দ্য কন্টিজেন্সি মেজার্স। এগুলো আপনি যখন কন্টিজেন্সি মেজার আপনি পারবেন না, যখন একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমের অল্টারনেটিভ সলিউশন আপনি দিতে পারবেন না, হ্যাঁ, তখন দেখা গেল যে আপনাকে কন্টিজেন্সি মানে মেজারটা জানতে হবে। যেমন আপনার একটা স্টার স্ক্রু ড্রাইভার ভেঙে গেছে, আপনি টেস্টার দিয়ে কাজ করতেছেন, এটা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। আপনার স্ক্যানার কাজ করতেছে না, আপনি দেখেন মোবাইলের ফটো স্ক্যানার দিয়ে আপনি কাজটা সম্পাদন করলেন, এরকম। কিবোর্ডের কোনো একটা বাটন কাজ করতেছে না, আপনি দেখা গেল যে অন্য কোনোভাবে এটা কাজ করাচ্ছে। আন্ডারপিনিং নলেজ, মাস্ট নো নলেজ, মাস্ট, যেটা আপনাকে জানতেই হবে, যে জ্ঞানটা আপনার থাকতেই হবে, মাস্ট টু আন্ডারস্ট্যান্ড সো আন্ডারপিনিং নলেজ ইজ সাচ এ নলেজ রিকোয়ার্ড টু পারফর্ম এ পার্টিকুলার জব অর টাস্ক। আন্ডারপিনিং নলেজ কনসিস্ট of only must know knowledge required for the performing a specific task or job. ওয়ার্ক সেফটি প্রসিডিউর, এমার্জেন্সি প্রসিডিউর, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হ্যাজার্ড, এগুলো আপনাকে জানতে হবে। পিপি অ্যান্ড দেয়ার ইউজ, কোন পিপি কিভাবে ব্যবহার করতে হবে, পিপির ব্যবহার কি, এগুলো আপনাকে জানতে হবে। সোজা কথা এসেনশিয়াল নলেজ। আন্ডারপিনিং স্কিল, এসেনশিয়াল, যেটা হচ্ছে এসেনশিয়াল মানে অ্যান্ড মাস্ট, এই কি বলবো, এসেনশিয়াল অ্যান্ড মাস্ট পারফর্ম স্কিল রিকোয়ার্ড। এখন হ্যান্ডেলিং অফ পিপি, কমিউনিকেশন। আপনি কমিউনিকেশন একটা ট্রেনার, আপনার কমিউনিকেশন স্কিল নাই, তাহলে কি আপনি কি করবেন? আপনি কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবেন? রাইটিং রিপোর্ট, আপনাকে রিপোর্ট লিখতে হবে না? রেসপন্ডিং এমার্জেন্সি প্রসিডিওর, একটা এমার্জেন্সি প্রসিডিওরের সাথে কিভাবে রেসপন্ড করতে হয় এটা আপনি জানতে হবে। হ্যান্ডেলিং ক্লিনিং টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন, ক্লিনিং করবেন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, এগুলো আপনাকে জানতে হবে, এই স্কিলটা আপনার থাকতে হবে। এখন রিকোয়ার্ড অ্যাটিটিউড কি? দেখেন, ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অ্যাকশন। আপনার অ্যাটিটিউডই বলে আপনার অ্যাকশনটা কি হবে। ইউর অ্যাকশন ডিটারমাইন ইউর অ্যাকমপ্লিশমেন্ট, জন ম্যাক্সওয়েল এই কথাটা বলছে। দেয়ার ইজ নো ডাউট দ্যাট স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড টু গেট এ জব। স্কিল এবং এক্সপেরিয়েন্স না থাকলে আপনি জব পাবেন না, কিন্তু বাট অনলি এ পজিটিভ অ্যাটিটিউড ক্যান কিপ দ্য জব। আপনি পজিটিভ অ্যাটিটিউড না থাকলে আপনি কিন্তু জবটা ধরে রাখতে পারবেন না। অ্যান্ড রিকোয়ার্ড অ্যাটিটিউডের মধ্যে আছে কি? ইগারনেস টু লার্ন আছে, টাইডিনেস, টাইমলিনেস আছে, শেখার আগ্রহ থাকতে হবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমানুবর্তিতা থাকতে হবে, রেসপেক্ট অফ পিয়ার অ্যান্ড সিনিয়র ওয়ার্কার, সহকর্মীদের প্রতি মানে শ্রদ্ধা এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল কনসার্ন থাকতে হবে, প্রম্পটনেস টু ক্যারি আউট দ্য অ্যাক্টিভিটি, সিনসিয়ার অ্যান্ড অনেস্ট থাকতে হবে ডিউটির প্রতি। আপনি ডিউটির প্রতি সিনসিয়ার থাকবেন না, অনেস্ট থাকবেন না, মন চায় যখন ইচ্ছে তখন আসবেন, হ্যাঁ, দেখা গেল যে দরকার নাই প্রিন্ট দিলেন, দরকার নাই কনজিউমার মেটেরিয়ালস নষ্ট করলেন, এরকম করা যাবে না। এবং এখানটায় বলছে যে this section identify the resource need to successful performance in the work activity, describe the unit of competence. আপনাকে ওই ইউনিট অফ কম্পিটেন্সির ওই যে সাকসেসফুলি পারফরমেন্সের জন্য যে যে জিনিসগুলো থাকা দরকার, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট বা যে রিসোর্সগুলো থাকা দরকার, সেইটাকে রিসোর্স ইমপ্লিকেশন বলে।
যেমন ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকতে হবে, টুলস থাকতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে, মেটেরিয়ালস থাকতে হবে, নাইলে আপনি কিভাবে ক্লাস নেবেন? ওয়ার্ক এনভায়রনমেন্ট না থাকলে, কন্ডিশন যদি না থাকে, ক্লাস নিতে পারবে? টুলস এন্ড ইকুইপমেন্ট না থাকলে আপনি শিখাইতে পারবেন? মেটেরিয়ালস থাকতে হবে না দেখাইতে গেলে? কন্টেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট, এখানে দুইটা জিনিসের কথা বলছে। একটা বলছে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট কি, আপনার যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে এনএসডি এর অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্ট সেন্টার কিনা, এটাও একটা কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। আর একটা হচ্ছে যে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিবেন সে এনএসডি এর সার্টিফাইড কিনা বা নমিনেটেড অ্যাসেসর কিনা। এখন কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট আরো আছে, পারপাস অফ দ্য অ্যাসেসমেন্টও কিন্তু কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তারপর কোন মুডে ট্রেনিং হয়েছে, ফিজিক মানে আরটিও মুডে হলে কতদিনের হয়েছে, অ্যাসেসমেন্টটা কে নেবে সেটাও কন্টেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট। এখন আমি যেটা করব, আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সি গুলো বুঝতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে যেটা ওপেন করলাম সেটা হচ্ছে আমার একটা সিএস, ইউজ আইসিটি ফেসিলেট টিচিং অ্যান্ড লার্নিং। এটা কিন্তু আমাদের এই যে 4 নাম্বার সিএসটা, সিবিএলএম এর সিএস। তাহলে ইউনিট টাইটেল কোনটা? ইউজ আইসিটি ফেসিলিটিস টিচিং অ্যান্ড লার্নিং। তার মানে বুঝতে পারলাম এটা আইসিটি নিয়ে কথা বলতেছে। এটা কিন্তু আপনাকে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ নিয়ে কথা বলতেছে না, এটা কিন্তু আপনার ইনক্লুসিভিটি নিয়ে কথা বলতেছে না, এটা কিন্তু কিভাবে আপনি কারিকুলাম ডেভেলপ করবেন সেটা নিয়ে কথা বলতেছে না। তাহলে আমি ইউনিট টাইটেল থেকে আমি বুঝতে পারি যে এটা আসলে কি নিয়ে কথা বলবো। এর একটা ডিফারেন্ট কোড আছে যেটা শুধুমাত্র এইটাকেই মিন করে। হ্যাঁ, তাহলে এটাকে বুঝতে পারলাম আমরা। এই ইউনিট ডিসক্রিপ্টর কি দেখেন, the unit cover knowledge, skill, attitude required to use ICT to facilitate teaching and learning. It includes settings up work environment, utilize and word processing application, utilizing presentation application, utilizing a spreadsheet application, using internet and communication and collect information. তাহলে আমি এটা একটা ওভারভিউ পেলাম যে আমার এই ইউনিট অফ কম্পিটেন্সিটা সিএসটা কিসের উপর করা। তাহলে আমি এখান থেকে কি শিখতে পারবো? ওয়ার্ক এনভায়রনমেন্টে কিভাবে মানে মানে ইনক্লুড দ্য সেটিংস আপ, মানে সেটিং আপ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইউটিলাইজ ওয়ার্ড প্রসেসিং, মানে ওয়ার্ড প্রসেসিং শিখতে পারবো, স্প্রেডশিট অ্যানালাইসিস শিখতে পারবো, প্রেজেন্টেশন শিখতে পারবো, আর ইন্টারনেট মাধ্যমে কিভাবে আমি কমিউনিকেশন এবং ইনফরমেশন কালেক্ট করতে পারবো সেটা শিখতে পারবো। নমিনাল আওয়ার বলছে কত? 45 ঘন্টা। তার মানে আপনি যে আপনার যে মানে সিবিএলএম তৈরি করবেন সেটা বা আপনার যে লেসন প্ল্যান তৈরি করবেন সেটা 45 ঘন্টা। আপনার ক্লাসটা 45 ঘন্টার বেশি নিতে পারবেন। এখন আপনি এটা ডিস্ট্রিবিউট করবেন যত দিনে। হ্যাঁ, সেটা এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এলিমেন্টস অফ কম্পিটেন্সিতে দেখেন আমার কয়টা আছে? 5টা এলিমেন্টস, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মধ্যে আছে সেট আপ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইউটিলাইজ দ্য ওয়ার্ক প্রসেসিং অ্যাপ্লিকেশন, এটা বলছে ইউটিলাইজ দ্য presentation application, utilize a spreadsheet application, use internet, communicate and collect information, এটা বলছে 5টা। এর আন্ডারে আমার কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। কতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে দেখেন, এখানে আছে 6টা, এখানে আবার আছে 6টা, এখানে আছে আবার 6টা, এখানে আছে হচ্ছে আপনার 5টা, এখানে আছে 4টা। এখন দেখেন এখানে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া কিছু আছে বোল্ড এবং ইউটিলাইজ। এইটাই কিন্তু বোল্ডার ইটালিক যেটা আছে এটাই কিন্তু রেঞ্জ অফ ভেরিয়েবল। এইটা হচ্ছে আমার ভেরিয়েবল। বলছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট আর আইডেন্টিফাইড। তাহলে কত সফটওয়্যার আইডেন্টিফাইড করবো আমি? তাহলে এটা কি আমার একটা ভেরিয়েবল সফটওয়্যার। তাহলে আমি ভেরিয়েবলটা যাই যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট বলছে এটা কতটুকু সফটওয়্যার, ভেরিয়েবলের মধ্যে বলছে কি সফটওয়্যার রিকোয়ারমেন্ট খুঁজে বের করছি। সফটওয়্যার রিকোয়ারমেন্টের মধ্যে আছে কি অপারেটিং সফটওয়্যার। তার মানে বুঝতে পারলাম যে আমার ওএস দিতে হবে, মানে অপারেটিং সফটওয়্যার দিতে হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া জানতে হবে, মাইক্রোসফট অফিস জানতে হবে, ওপেন অফিস করতে হবে, ব্রাউজার করতে হবে, ইন্টারনেট। এখন অ্যাডোবি ফটোশপ কি আমার লাগবে? লাগবে না, কারণ আমার এই রেঞ্জ বলে দিছে যে এই 6টা সফটওয়্যার শিখলেই তুমি সফটওয়্যার রিকোয়ারমেন্ট মানে ইনস্টল যদি জানতে পারো তাহলে তোমার কাজ হয়ে গেল সফটওয়্যার রিকোয়ারমেন্ট। এর মধ্যে অ্যাডোবি ফটোশপ নাই, এই রেঞ্জের মধ্যে যদি নাই আমার ওটা জানা আপাতত দরকার নাই। তেমনি এখন আপনি ওয়ার্ড প্রসেসিং
মানে এখন আপনি ওই যে পেজ মানে কি বলবো এডিটিং এর মধ্যে অ্যাড সিলেক্ট কপি পেস্ট ডিলিট মুভ জানলেই হলো, আপনি সব জানার দরকার নেই। তেমনি অ্যানিমেশনের মধ্যে দেখেন এন্ট্রান্স, অ্যাপিয়ার, ফেড, ফ্লাই ইন, ফ্লট ইন, স্প্লিট, অনেকগুলো অ্যানিমেশন আছে। শুধুমাত্র আপনি এই 6টা অ্যানিমেশন জানলে হলো। স্লাইড ট্রানজিশন এর মধ্যে দেখা গেল আমার এই 8টা জানলেই হলো। এখানে কিন্তু স্লাইড ট্রানজিশন আরো অনেক আছে, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, তো এরকম। আবার হচ্ছে এক্সেলের যে ফাংশনের মধ্যে আমি সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, র্যাঙ্ক, কাউন্ট এন্ড অর, এই কয়টা জানলেই ফাংশন জানলেই হইলো, আমার আর জানার দরকার নেই। হুম। আর ফর্মুলার মধ্যে ফর্মুলা, কাউন্ট ইফ ফর্মুলা, ভিলুকআপ ফর্মুলা, সাম ইফ ফর্মুলা, কনকেনেট ফর্মুলা, এইটা আমার জানতে হবে, এর বাইরে আর আমার জানার দরকার নেই। তাহলে হচ্ছে এটা তো বুঝতে পারলাম। এখন এভিডেন্স গাইডের মধ্যে কি দেখেন, এভিডেন্স গাইডের মধ্যে বলছে কি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, যে বলে আসলাম। এখন ক্রিটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আপনি বলছে ইউটিলাইজ ইমেল ফেসিলিটিস, আপনি ইমেল করতে পারেন না, আপনাকে কিন্তু কম্পিটেন্ট করবে না। ইউজ ক্লাউড স্টোরেজ ফেসিলিটিস, আপনি আপনার ডকুমেন্টটা গুগল ড্রাইভে উঠাইতে পারেন না বা সেভ করতে পারেন না, আপনাকে দেবে না। তার মানে এই যে গুলো বলছে এগুলো ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। এখন বলছে কি আন্ডারপিনিং নলেজ, কোন জিনিসগুলো আপনাকে মাস্ট মানে জানতে হবে, এসেনশিয়াল নলেজ। ইউজ ওয়ার্ড প্রসেসিং, লিস্ট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এই মানে আপনি মানে কয়েকটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম জানতে হবে, তাই না? সেট আপ ফাংশন, ইউজ অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, অ্যানিমেশন, স্লাইড ট্রানজিশন, এগুলো হচ্ছে মাস্ট। এখন যারা বুদ্ধিমান তারা করে কি সিএস খুঁজে দেখে যে মানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কোনটা, আন্ডারপিনিং নলেজ কোনটা, আন্ডারপিনিং স্কিল কোনটা, ওইগুলো বেশি ভালো ভালো করে প্রিপারেশন নেয়, কারণ তার জানে যে এখানে ধরা খাইলে আর কোনো মুক্তি নাই। আন্ডারপিনিং স্কিলের মধ্যে কি প্রিন্টিং ডকুমেন্ট জানতে হবে, আপনি প্রিন্ট দিতে জানতে হবে, সেভ ডকুমেন্ট কিভাবে করতে এইটা জানতে হবে, ইউজিং ক্লাউড সফটওয়্যার ফেসিলিটিস এইটা জানতে হবে। রিকোয়ার্ড অ্যাটিটিউডটা কি এনভায়রনমেন্টাল কনসার্ন, আপনি যে কোনো ভাবে কি কাগজ ফালাই রেখে দেবেন, ময়লা ফালাবেন, টাইডিনেস পরিষ্কার পরিচ্ছন্ন, রাইট টাইমে আসবেন না, রাইট টাইমে আসাটাও কিন্তু রিকোয়ার্ড অ্যাটিটিউড। এগারনেস টু লার্ন, শেখার আগ্রহ তো থাকতে হবে আপনার। রিসোর্স ইমপ্লিকেশন বলছে কি কি রিসোর্স থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার ফ্যাসিলিটিস, রিলেভেন্ট অ্যাক্সেসরিজ অফ দ্য কম্পিউটার, কনজিউমার ম্যাটেরিয়ালস অ্যান্ড পারফর্ম অ্যাক্টিভিটিস, রিকোয়ার্ড টিচিং এইড, লার্নিং মেটেরিয়ালস, এগুলো রিকোয়ার্ড। অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট মানে মেথড অফ অ্যাসেসমেন্টের মধ্যে বলছি কি এর মধ্যে 3টা পদ্ধতিতে আপনার মানে হবে, রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল, আর হচ্ছে পোর্টফোলিও। এখন এটা গেল হচ্ছে মেথড। আর হচ্ছে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টের মধ্যে কি বলছে, বলছে যে কম্পিটেন্সি মাস্ট বি অ্যাসেসড ইন অ্যাক্রিডিটেশন ট্রেনিং সেন্টার, মানে এটা ওই অথরিটি দ্বারা অ্যাক্রিডিটেশন হইতে হবে, তাই না? এবং কি বলছে যে বিটিবি সার্টিফাইড অ্যাসেসর অর বিটিবি অ্যাপ্রুভ পারসন, মানে এই যে আপনি অ্যাসেসমেন্টটা নিবে সেটা বিটিবি সার্টিফাইড অ্যাসেসর হইতে হবে বা বিটিবি সার্টিফাইড পারসন, শুধুমাত্র এটা নিতে হবে। এইটা হচ্ছে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট। অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট হচ্ছে কি বলছে কি দেখেন, ট্রেনিং প্রোভাইডস মাস্ট হ্যাভ অ্যাক্রিডিটেড বাই বাংলাদেশ বিটিবি, মানে বলছে বিটিবি দ্বারা তার অ্যাক্রিডিটেশন হইতে হবে, অনুমোদিত হইতে হবে। And the National Quality Assurance Body, a body of delegates authority for the quality assurance and conduct training assessment against the unit of competency for accredited towards the award of any national qualification. এখানে যে যে ডকুমেন্টগুলোর কথা বলছে অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, ওই ডকুমেন্টগুলো আপনার ওই যোগ্যতাগুলো আপনার থাকতে হবে। তার মানে আমরা এই সিএসটা আপনাদেরকে দেখাই দিলাম। এখন কি বলছে, বলছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য গ্যাপ কম্পিটেন্সি অফ দ্য স্পেসিফিক টার্গেট গ্রুপ, কিভাবে আপনি একজন টার্গেট গ্রুপের কম্পিটেন্সিটা বুঝতে পারবেন। দি গ্যাপ বিটুইন কারেন্ট কম্পিটেন্সি অ্যান্ড দ্য রিকোয়ার্ড কম্পিটেন্সি অ্যাজ ডিফাইন্ড বাই ইউনিট অফ কম্পিটেন্সি উইল বি ডিটারমাইন্ড। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ইউনিট অফ কম্পিটেন্সির এগেনস্টে আমরা একজন ট্রেনির কারেন্ট কম্পিটেন্সি এবং হচ্ছে রিকোয়ার্ড কম্পিটেন্সিটা আমরা গ্যাপটা আইডেন্টিফাই করতে পারবো। এখন টিএনএ বলতে কি বোঝাচ্ছে, টিএনএ বলছে ট্রেনিং requirement or training needs of a specific target group of the trainee,
স্পেসিফিক টার্গেট গ্রুপের যে ট্রেনিং রিকোয়ারমেন্ট সেইটা টিএন এর মাধ্যমে আপনার বের করতে পারেন। দ্য গ্যাপ বিটুইন কারেন্ট কম্পিটেন্সি অ্যান্ড দ্য রিকোয়ার্ড কম্পিটেন্সি আইডেন্টিফাই করে কে? ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট বা ট্রেনিং নিড অ্যানালাইসিস। এখন ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট যেটা, সেটার কতগুলো 5টা ধাপ আছে। আইডেন্টিফাই দ্য প্রবলেম and needs and determine design and needs assessment, collect data, analyze data and provide feedback. তাহলে স্টেপ কয়টা আমরা জানতে পারলাম টিএন এর। এখন হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য কারেন্ট কম্পিটেন্সি অফ দ্য স্টুডেন্ট, কিভাবে আপনি জানবেন কারেন্ট কম্পিটেন্সি? যে বললেন যে কারেন্ট কম্পিটেন্সি এবং রিকোয়ার্ড কম্পিটেন্সির মধ্যে, when you meet the trainee first time you may take an oral interview, আপনি তাদের একটা মৌখিক ভাইভা নিতে পারেন। analyze any pre-session information available like enrollment form, আপনি তাদের এনরোলমেন্ট ফর্ম বা সিভি দেখে আপনি তাদের সম্পর্কে একটা ধারণা করতে পারেন। রিপোর্টস অফ প্রিভিয়াস কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট আন্ডারটেকেন, প্রিভিয়াস যে কম্পিটেন্সি বা অ্যাসেসমেন্ট সে করছে সেটা দেখে আপনি করতে পারেন। হ্যাঁ, রিপোর্ট দেখে আপনি ধারণা নিতে পারেন। রিজিউম অ্যান্ড কারিকুলাম ভিডিও, যে বললাম সিভি দেখতে পারেন। এন্টারপ্রাইজ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট রেকর্ড, বিভিন্ন জায়গায় যে ট্রেনিং করেছে এবং অ্যাসেসমেন্ট যে রেকর্ড আছে সেগুলো দেখেও তার ধারণা দেয়। পারফরমেন্স রিপোর্ট ফ্রম দ্য সুপারভাইজারের অনেক সময় পারফরমেন্স রিপোর্ট দেয়, সেটা দেখেও আপনি তার সম্পর্কে আইডিয়া করতে পারেন তার কি পরিমাণ নলেজ আছে। টাস্ক অ্যানালাইসিস কি? টাস্ক অ্যানালাইসিস ইনভলভ টেকিং এ কমপ্লেক্স প্রসেস and breaking it down into a series of simple steps to complete the task successfully. ধরেন একটা টাস্ক হচ্ছে কি একটা কতগুলা সিরিজ অফ সিম্পল স্টেপের সমন্বয়। ধরেন এইখানে একটা কথা বলছে যে আপনি একজনের একটা চা বানাইতে বললেন। এখন চা বানাইতে বললে সে কিন্তু চা বানানোটা আপনার কাছে খুব সহজ, সে যদি চা বানাইতে না জানে তার কাছে কিন্তু কঠিন। তাহলে এখানে অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলো তাকে আপনার দেখাই দিতে হবে, বা স্টেপগুলো অ্যানালাইসিস করতে পারলেই সেটা টাস্ক, ওই টাস্কটা চা বানানোর টাস্কটা আপনি অ্যানালাইসিস করলেন। যেমন এখানে একটা পাতিল দিবেন, পাতিলে পানি পরিমাপ করে দিবেন, তার মধ্যে দুধ দিবেন, দুধ দিয়ে জ্বালাবেন, জ্বালানোর পরে দেখা গেল যে টকবক করে ফুটলে কতক্ষণ পর বলক উঠলে পর তার মধ্যে আপনি চা দিলেন, কত পরিমাণ চা দিবেন। তারপরে এটা যখন কালার আসলো, কখন কালার আসবে, কি দেখে বুঝবে সে কালার আসছে, তারপরে এটা চাকনি দিয়ে চা কাপে ঢাললেন, তারপর পরিমাণ মতো চিনি দিলেন। এই যে স্টেপগুলো, এটা আপনি কতগুলো স্টেপ বললাম না, এটা আপনি চা বানানো ছিল একটা সেটাকে আপনি টাস্ক অ্যানালাইসিস করে পার্টে পার্টে ভেঙে ফেললেন। এখন টাস্ক অ্যানালাইসিসের বলছেন যে সাম অফ দ্য পয়েন্ট দ্য ট্রেনার নিড টু কনসিডার হোয়েন ক্যারিং আউট দ্য টাস্ক অ্যানালাইসিস। ট্রেনার যখন টাস্ক অ্যানালাইসিস করবে তখন বিষয়গুলো কনসিডার করবে, নিচের বিষয়গুলো। একটা হচ্ছে সেফটি, নিরাপত্তা, কোয়ালিটি করবে, ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেলস, খুব বেশিও না খুব কমও না, যা দরকার সেই রকম ডিটেলস সে করবে। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই। যেমন কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া, প্রোলং অর্থ চালিয়ে যাওয়া। এখন আমি যদি প্রোলং ব্যবহার না করে কন্টিনিউ করি, সবার জন্য সহজ হবে। ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস মেক টাস্ক ইজিয়ার, এমন কিছু হিন্টস এবং টিপস দেব যেটা কাজটা ইজিয়ার হয়। দেখেন আমি যে টাস্ক অ্যানালাইসিসের কথা বললাম, চা মার্কিং এর গল্পটা বললাম, মেয়েদের আপনাদের জন্য এটা বোঝাটা সহজ হয়ে গেল। ইউজ এনি গ্রাফিক্যাল এইডস অ্যান্ড ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং, আপনি এখানে ডায়াগ্রাম, পিকচার, হ্যাঁ, চার্ট, এগুলো ব্যবহার করবেন যেন আন্ডারস্ট্যান্ডিংটা আরো সহজ হয়। হোয়াট ইজ আউটকাম? লার্নিং আউটকাম মনে রাখবেন, শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়া শেষে কারিকুলাম থেকে কি কি শিখবে সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। এ ওয়েল রিটেন লার্নিং আউটকাম উইল ফোকাস on how the learner will be able to apply their new knowledge in the real world context rather than on a learner being able to recite information. বলছে কারিকুলাম থেকে কি কি শিখবেন শিক্ষণ প্রক্রিয়া শেষে সেটাই লার্নিং আউটকাম বলে। লার্নিং আউটকাম কি করে? ডেসক্রাইব করে নলেজ, স্কিল, এক্সপার্টাইজ, মানে যেটা লার্নার শিখতে পারছে এই লার্নিং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে বা ট্রেনিং সেশনের শেষে, কোর্স বা সেমিনার শেষে, সেইটাকেই বলতেছে। Learning outcomes are measurable, achievable achievement that learner will be able to understand after the learning is complete. এখন লার্নিং আউটকাম তো বলছে যে লার্নিং আউটকাম কোর্স শেষ করার পর আপনি যা শিখতে পারবেন বা শিখছেন সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। আশা করা যায় যেটা শিখবেন। এখন এলিমেন্ট অফ কম্পিটেন্সি কি? এলিমেন্ট অফ কম্পিটেন্সিটা কিন্তু হচ্ছে আপনার একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় কাজ বা দক্ষতা বর্ণনা করে, তাই না? তাহলে
এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি একটি কাজের দক্ষতা ভেঙে দেয় আপনার ক্ষমতা, মানে আপনার মানে কি বলে যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি একটি কাজকে নির্দিষ্ট কাজ বা দক্ষতায় ভেঙে দেয়। কি কি দক্ষতা লাগবে সেটা ভেঙে দেয়, যা আপনার ক্ষমতা পরিমাপ করা যেতে পারে। এখন আমরা যদি এখানে বলি, বলছে দেয়ার আর দ্য বেসিক বিল্ডিং ব্লক, দি স্মলেস্ট পার্ট অফ দ্য জব skill set with industry competency standard describe the task of or skill need to perform a specific job or role. Sometimes the learner outcome and the element of competency are the same. বলছে লার্নিং আউটকাম আর এলিমেন্টস অফ কম্পিটেন্সি কিন্তু সেম অনেক ক্ষেত্রে, তাই না? একটা সিএস এর ভাষা, একটা হচ্ছে সিবিসির ভাষা, হ্যাঁ। তা other times and the elements of the competency might be include the several learning outcome, এটাই বলছে। পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পার্থক্যটা কি? ধরেন একটা জিনিস দেখায়, এখান থেকে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা, এইটা হচ্ছে আমার এলিমেন্ট। তাহলে 5টা এলিমেন্ট থাকলো, 5টা এলিমেন্টের মধ্যে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। আমাকে এই সব কটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমাকে শেষ করতে পারলেই আমাকে বলবে যে এই এলিমেন্টটা আমার জন্য কমপ্লিট হয়েছে। এর মধ্যে যদি একটা আমি বাদ দিই তাহলে কেউ মানবে না যে আমি সবগুলো পারছি। এখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আপনি 6টাই দিতে পারেন। আবার এখান থেকে শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিং, ডকুমেন্ট ক্রিয়েটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এখান দিয়ে এটা একটা কোশ্চেন করলেন, এটা একটা কোশ্চেন করলেন, আর করলেন না। আবার এইখান দিয়ে একটা করলেন, এইখান দিয়ে একটা করলেন। এই যে সবও নিতে পারেন পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর আংশিকও নিতে পারেন। এই যদি আংশিক নেন, এটাই হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। বা সব নিলেও অ্যাসেসমেন্ট, সোজা যেটা দিয়ে আপনি একেবারে ফাইনালি অ্যাসেসমেন্টে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। বলছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া পরিমাপ করা হবে, মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো কি পরিমাপ করা হবে এবং কেন। আপনি কাজগুলো ভালোভাবে করতে পারেন কিনা পরীক্ষা করার জন্য মানদণ্ড। প্রতিটি এলিমেন্টের মধ্যে এমন কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার বিপক্ষে একজন শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন করা। ওই কাজগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আপনি পারলেই মনে করা হবে যে আপনি কাজগুলো পারেন, তাই না? আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো নির্দিষ্ট মান বা নির্দেশিকা, যা একটি নির্দেশ মূল্যায়ন কার্যে একজন শিক্ষার্থীর কাছ থেকে কি আশা করা যায় তার রূপরেখা দেয়। যেমন পারফরমেন্স ক্রাইটেরিয়া আরেকটা নামই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, আপনাদের যেটা বুঝাইলাম। তাহলে পার্থক্যটা কোথায়? পারফরমেন্স ক্রাইটেরিয়া কম্পিটেন্সি টার্ম, স্ট্যান্ডার্ড টার্ম, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো কারিকুলাম টার্ম। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কারিকুলাম, আর এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। একটি এলিমেন্টস অথবা শিক্ষণ ফলের আন্ডারে যে ছোট ছোট কাজগুলো থাকে তাকে একত্রে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে। একটা এলিমেন্টের আন্ডারে আমাদের কি করতে থাকে, ছোট ছোট অনেকগুলো কাজ থাকে, যাকেই বলা হয় পারফরমেন্স ক্রাইটেরিয়া। একটি এলিমেন্টসের সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া শেখা আবশ্যক। আর বলছি ওই এলিমেন্টস ফলকে যাচাই করার জন্য যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া বেস ধরা হয় সেগুলোকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে। আমি বেস পুরোটাও ধরতে পারি, আবার দুইটারও ধরতে পারি। সেক্ষেত্রে সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে লাগাতে পারে, আবার নাও লাগাতে পারে। লার্নিং আউটকাম আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলছে ইউ নিড টু ইনশিওর দ্যাট লার্নার্স হ্যাভ মিট ইচ অফ দ্য লার্নিং আউটকাম। আপনার প্রত্যেকটা লার্নিং আউটকাম আপনাকে মানে স্পেসিফাইড, মানে মানে কারিকুলামে যে লার্নিং আউটকাম আছে সবগুলোকে আপনাকে মিট করতে হবে। বাই অ্যাড্রেসিং ইচ অফ দেম ইন ইউর সেশন প্ল্যান অ্যান্ড ইভেন্চুয়ালি অ্যাসেস ইচ অফ দেম ইন দ্য স্পেসিফাইড ইন দ্য কারিকুলাম ডকুমেন্ট। কারিকুলাম ডকুমেন্টে আপনাকে এগুলো স্পেসিফাইড থাকতে হবে এবং সেশন প্ল্যানেও এগুলো আপনাকে মানে ইভেন্চুয়ালি অ্যাসেসিং ইচ অফ দেম স্পেসিফাইড ইন দ্য কারিকুলাম ডকুমেন্ট, সেশন প্ল্যানে এগুলো অ্যাড্রেস করতে হবে। লার্নিং আউটকাম আর রিলেশন তো বললাম। এখন জেন্ডার ইকুয়ালিটি আপনি কিভাবে প্রমোট করতে পারেন? বি রিফ্লেক্টিভ, বি অবজেক্টিভ, গেট ফিডব্যাক ফ্রম কলিগ অ্যান্ড স্ট্যান্ডার্ড, ইউজ জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, এমন কিছু শব্দ ব্যবহার করলেন
হাই স্টুডেন্ট, হ্যালো, হাউ আর ইউ, এখন স্টুডেন্ট তো সবাই, তাই না? হ্যাঁ, হাই বয়েজ ইউজ করার দরকার নাই, হ্যাঁ, হাই গার্লস এরকম ইউজ করার দরকার নেই। এক্সপ্লেইন দ্য কন্টেস্ট, সিট অ্যান্ড গ্রুপ স্টুডেন্ট ইন্টেনশনালি, হ্যাঁ। এই জিনিসগুলো যদি আপনার জেন্ডার ইকুয়ালিটির কোশ্চেন আসে তাহলে আমরা করতে পারবো। এখন বলছে রিমুভিং ব্যারিয়ার ফ্রম পার্সন উইথ ডিসেবিলিটি, যারা ডিসেবল পার্সন তাদের ব্যারিয়ার গুলো আপনি কিভাবে করবেন। এটা এক নম্বরে বলছে দিজ আর দ্য ব্যারিয়ার, এটি মানে আমাদের অ্যাটিটিউডগত প্রবলেম, যেটা অর্গানাইজেশনাল সিস্টেমেটিক, তারপর আর্কিটেকচারাল অ্যান্ড ফিজিক্যাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তাহলে বলছে যে অ্যাক্সেসিবিলিটি ইজ দ্য জেনারেল টার্ম ইউজ ডিসক্রাইব ডিগ্রি which which a product, device, service, environment is available to be used for all intended audience. There are five identified barrier accessibility for persons with disability. আপনি টেকনোলজিগত ব্যারিয়ার দূর করবেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনগত ব্যারিয়ার দূর করবেন, আর্কিটেকচারাল বা ফিজিক্যাল করবেন। দেখা গেল টেকনোলজিতে আপনি দেখা গেল তাদের জন্য ল্যাপটপের ব্যবহার করলেন, হ্যাঁ। তারপর হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে, ইনফরমেশনের ক্ষেত্রে দেখা গেল যে ফিজিক্যালি আসার দরকার নেই, দেখা গেল ফেসবুকে দেখে তার জানতেছে, হ্যাঁ। তারপর আর্কিটেকচার ফিজিক্যাল, দেখা গেল যে আপনি যে জায়গা তার ওয়াশরুমটা তাদের মতো করে সহজ করে দিলেন, হ্যাঁ। তারপর ক্লাসরুমটায় যেন অ্যাক্সেস পায়, র্যাম্পের ব্যবস্থা করলেন, অর্গানাইজেশনাল সিস্টেমেটিক। এখন তাদেরকে আলাদা করে তাদেরকে হেয় করে দেখার কিছু নাই, এটা তারাও সব পারবে। আপনি যদি সব পারেন তারাও সেটা সব পারবে, সমান সুযোগ সুবিধা দিলে। এই আচরণগত এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এখন বলছে হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু কনসিডার ওয়াইল সিলেক্টিং দ্য ট্রেনিং ভেন্যু। একটা ট্রেনিং ভেন্যু যখন আপনি সিলেক্ট করবেন কি কি বিষয় খেয়াল করবেন, লোকেশন খেয়াল করবেন, কস্ট অফ ভেন্যু খেয়াল করবেন, ফেসিলিটিস অ্যাভেলেবেল, কি কি ফেসিলিটিস আছে, মিট অবজেক্টিভ, মেক এ সিট মেক এ সিট ভিজিট মেক এ সাইট ভিজিট সরি মেক এ সাইট ভিজিট করবেন, এবং ফিট ফর পারপাস করবেন, আর গুড রিলেশনশিপ উইথ দ্য ভেন্যু অ্যান্ড স্টাফ। এই জিনিসগুলো আপনার এমনি সহজ, আশা করি এগুলো বুঝতে পারছেন। এবার চেক লিস্টটা হচ্ছে কি, আপনি যখন একটা অর্গানাইজেশনে কাজ করবেন সেই জায়গায় অনেকগুলা কাজ থাকে, তো চেক লিস্ট থাকলে আপনি কোনো কিছু ফেলে যাবেন না বা ছেড়ে যাবেন না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা যারা পুরুষরা বাজারে যাই বা নারীরাও বাজারে যায়, তারা বাজারে যাওয়ার আগে দেখবেন একটা লিস্ট নিয়ে যায়, চেক লিস্ট নিয়ে যায়। কারণ কি, তেল, আটা, ময়দা, লবণ, পেঁয়াজ, কারণ সবগুলো নিয়ে না আসলে, বা ঔষধ কিনতে গেলে আমরা একটা প্রিসক্রিপশন নিয়ে যাই, ওটাও তো এক ধরনের চেক লিস্টের মধ্যে কোন কোন ঔষধগুলো আনতে হবে। ওইগুলা আমার আর ভুল হইল না, সবগুলো নিয়ে আসলাম। বলছে যে 5 লার্নার সেন্টার ইনস্ট্রাকশনাল মেথড, প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল সেশন, ডিসকাশন, স্মল গ্রুপ। এটা যদি আসে তাহলে আমরা এই 5টা লিখব। Appropriate learning outcome need to meet 3 criteria. They must be observable, measurable, আর বলছে must be written. এই হচ্ছে আমার লার্নিং আউটকামের, হ্যাঁ, 3টা: অবজারভেবল, মেজারেবল আর রিটেন। এখন বলছে কি পিএসসি, এখন আমার যে 3 কম্পোনেন্টস অফ দ্য আউটকাম, হ্যাঁ, সেশন আউটকামের একটা হচ্ছে পারফরমেন্স, মানে হোয়াট ট্রেনিং মাস্ট বি অ্যাবল, কি শিখতে পারবে সেটাই বলছে পারফরমেন্স টাস্ক। স্ট্যান্ডার্ডে বলবে পারফরমেন্স ক্রাইটেরিয়া, টু হোয়াট স্ট্যান্ডার্ড। আর কন্ডিশনে বলছে হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট, আন্ডার হোয়াট কন্ডিশন উইল দ্য ট্রেনি বি এক্সপেক্টেড টু পারফর্ম। এই পিএস আমরা যে বলি পারফরমেন্স, স্ট্যান্ডার্ড আর কন্ডিশন হচ্ছে 3 কম্পোনেন্ট অফ দ্য আউটকাম। এটা আমরা আউটকামে এই 3টা জিনিস মিট করতে হবে। আমাদের অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি। আল্লাহ আমাদেরকে এই যে কর্মকাণ্ডকে এটাকে কবুল এবং মঞ্জুর করুক। আপনারা যত বেশি লাইক শেয়ার দিবেন চ্যানেলটা ততটা প্রতিষ্ঠা পাবেন। কোনো জায়গায় কোনো অস্পষ্টতা থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখলে আমরা দেখা গেল আবারও একটু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ আপনাদেরকে সাইদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক। আমাদের এই পুরো কর্মকাণ্ডে আমরা 2 জন জড়িত ছিলাম, মোহাম্মদ মাজদুর ইসলাম এবং রাজিয়া খান। আমাদের আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।